সারা দেশে পিএসসি পরীক্ষার পাশের হার ৯৮.৫২। প্রধানমন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর, পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উদ্বোধন। সারা দেশে ২৩৩টি পৌরসভায় ভোট গ্রহণ শেষে ২২৯টির ফলাফল ঘোষণা। মেয়র পদে আওয়ামী লীগের ১৮০ জন নির্বাচিত, বিএনপির ২২ জন বিজয়ী। নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের নামে দেদারসে চশমার রেপ্লিকা ফ্রেম বিক্রি হচ্ছে দেশের পাইকারি ও খুচরা বাজারে, ক্রেতাদের গুনতে হচ্ছে চড়া দাম। এবং কড়াকড়ি আরোপের পরও 31st নাইট উদযাপনে কক্সবাজারে নানা আয়োজন, ঢল নেমেছে পর্যটকদের। খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানাতে দেশে দেশে নানা আয়োজন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা জাতীয় কিছু সংবাদ জানিয়ে দিচ্ছি। প্রাথমিক শিক্ষা সমাপনী ও পিএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি এবং সমমানের ইবতেদায়ী শিক্ষা সমাপনী ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। বেলা 10টায় প্রধানমন্ত্রীর কাছে ফল তুলে দেওয়া হয়। প্রথমে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জেএসসি জেডিসি পরীক্ষার ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর পরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ফল তুলে দেন। পরে প্রধানমন্ত্রীর কাছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এ সময় বিভিন্ন বোর্ডের প্রকাশিত ফলে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী বই উৎসব ২০১৬ এর উদ্বোধন করেন। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের স্কুলে যেতে উৎসাহিত করতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। এ সময় শিক্ষা খাতে বর্তমান সরকারের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমাদের দেশের মানুষের কিন্তু মেধা রয়েছে, আমাদের ছোট ছোট শিশুরা তারাও যথেষ্ট মেধাবী, আমাদের ছাত্রছাত্রী অনেক মেধাবী। তাদের জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা পদক্ষেপ নেই। আর এই যে বিনামূল্যে বই দেওয়া, একটা জিনিস আপনারা চিন্তা করেন যে আজকে বাবা মাকে বছরের শেষে যখন ছেলে মেয়েদের স্কুলে ভর্তি, তারপর বই কেনা, নানা ধরনের খরচ করতে হয়, এটাও তাদের উপরে একটা বোঝা। সেই বোঝার দায়িত্বটা, ভারটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি, আওয়ামী লীগ সরকার নিয়েছে। আওয়ামী লীগ সরকার এসেই চিন্তা করেছে যে কিভাবে আমরা এই শিক্ষাটাকে আরো বেশি মানুষের কাছে নিতে পারি। স্কুলগুলোতে অধীর আগ্রহে ফলাফলের জন্য অপেক্ষা করছেন পরীক্ষার্থীরা। এই মুহূর্তে রাজধানীর বেইলি রোডে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার তারিকুজ্জামান শিমুল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইমতিয়াজ, আপনি যেমনটা বলছিলেন যে আসলে আজকে যে প্রাথমিক এবং ইবতেদায়ী এবং জেএসসি এবং জেডিসি পরীক্ষার যে ফলাফল প্রকাশ হওয়ার কথা, সেই ফলাফলটি প্রতি বছরই আমরা যেমনটি দেখে থাকি যে ফলাফল প্রকাশের আগে সেটি মাননীয় প্রধানমন্ত্রীকে জানানো হয় এবং তার প্রধানমন্ত্রীকে জানানোর পর থেকে সচিবালয়ে প্রত্যেক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন তারা এটি আনুষ্ঠানিকভাবে প্রচার করে থাকেন। তো সেই হিসেবে আমরা দেখেছি যে আজকে যেহেতু যেই 4টি পরীক্ষার ফলাফল একসাথে দেওয়া হচ্ছে, তো সেখানে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় যেমন আছে, পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় জড়িত আছে। তো সেই হিসাবে এখনো পর্যন্ত যে সময়টি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে 12:30টার সময় এটি প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় এবং দুপুর 1টার পর হয়তো শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী সরাসরি এই বিষয়ে জানাবেন। তো সেই দিকটি বিবেচনা করেই যদি বোঝা যাচ্ছে, আমি স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যে এইসব জায়গা থেকে ফলাফলগুলো আনুষ্ঠানিকভাবে প্রচারের পর স্কুলে এসে পৌঁছাবে এবং স্কুলে আসার পর আমরা প্রতি বছর ফলাফল প্রকাশের পর যেই চিরচরিত দৃশ্য আমরা দেখে থাকি যে শিক্ষার্থী যারা পরীক্ষা দিয়ে থাকেন তাদের যে উল্লাস, যে বাঁধ ভাঙা উল্লাস, সেই উল্লাসের দৃশ্যটি আমরা তারপরে আপনাদেরকে দেখাতে পারবো। তো আপনি এখন যেমন দেখতে পাচ্ছেন যে আসলে যে যারা পরীক্ষার্থী তারা এসে এখানে ভিড় করেছেন এবং পাশাপাশি আমরা দেখেছি যে স্কুলের বাইরেও প্রচুর অভিভাবক দাঁড়িয়ে আছেন যারা আসলে সবসময় বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকেন এবং যারা বলা হয়ে থাকে শিক্ষক এবং বাবা মাই আসলে একটি বাচ্চার ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখেন। কিন্তু আমরা দেখেছি যে তারা উদ্বেগজনক মুখ নিয়ে তারা বাইরে অপেক্ষা করছেন এবং যদিও এবারে যে প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা এবং জেডিসি যে পরীক্ষা
সেটি আসলে চাকরির বাজার কিংবা আপনি আনুষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে তত বেশি মূল্যায়িত না হলেও তারা মনে করছেন যে আসলে এটি এইসব শিক্ষার ক্ষেত্রে কিংবা পরবর্তীতে ভালো করার ক্ষেত্রে বুনিয়াদ হিসেবে কাজ করবে। তো সেই হিসেবে আসলে এটাকে মোটেও খাটো করে দেখা হচ্ছে না, বরং তারা বলছেন এসব পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করার যে অনুভূতি কিংবা যে একটা অভিজ্ঞতা তারা অর্জন করছেন সেইটি কাজে লাগিয়ে পরবর্তীতে এসএসসি, এইচএসসি এবং তার পরবর্তী পাবলিক পরীক্ষা ভালো করতে উৎসাহ বোধ করবেন। তো ইমতিয়াজ, দুপুর 12টা নাগাদ হয়তো আমরা ফলাফল কিছু জানতে পারবো এবং তখনই আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। রাজধানী ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে সেখানকার পরীক্ষার্থীদের ফলাফলের খবর জানাচ্ছিলেন সহকর্মী তারেকুজ্জামান শিমুল। এবার চলে যাচ্ছি অন্যান্য খবরে। এবার পৌর নির্বাচন ফলাফলের খবর। সারা দেশে 233টি পৌরসভা নির্বাচনে 229টির ফলাফলে মেয়র পদের নৌকা প্রতীক নিয়ে 180টিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন। বিএনপির ধানের শীর্ষে জয় পেয়েছেন 22 জন। স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা 27টিতে জয় পেয়েছেন। 4টিতে পৌরসভার ফলাফল স্থগিত রয়েছে। বুধবার বিকেল 4টায় পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। সবগুলো কেন্দ্র থেকে ফলাফল আসার পর জানা যায় চূড়ান্ত বিজয়ীদের নাম। জয়ের আনন্দে উল্লাসে মাতেন বিজয়ী প্রার্থী ও সমর্থকরা। বরিশাল বিভাগে বিএনপির ভরাডুবি হয়। 17টি পৌরসভার একটিতেও বিএনপির মেয়র প্রার্থী জয়ী হতে পারেনি। একজন স্বতন্ত্র মেয়র প্রার্থী ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন সহ সবকটিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছেন। সিলেট বিভাগে 16টি পৌরসভার 10টিতে আওয়ামী লীগ, 4টিতে বিএনপি ও 2 জন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে জয়লাভ করেন। খুলনা বিভাগে 30টির মধ্যে আওয়ামী লীগ 23টি, বিএনপি 2টি ও 4 জন স্বতন্ত্র মেয়র প্রার্থী বিজয়ী হয়েছেন। আইনি জটিলতায় একটি পৌরসভার ভোট গ্রহণ স্থগিত করা হয়। এদিকে চট্টগ্রাম বিভাগে 37টি পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 4 জন সহ 31টিতে আওয়ামী লীগ, 1টিতে বিএনপি ও একজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয় লাভ করেছেন। রংপুর বিভাগের 20টি পৌরসভার মধ্যে আওয়ামী লীগ 10টি, বিএনপি 3টি এবং অন্যান্য দলের 4 জন প্রার্থী জয়লাভ করেছেন। রাজশাহী বিভাগের 50টি পৌরসভার আওয়ামী লীগ 34টি, বিএনপি 10টি এবং অন্যান্য 6 জন প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের 65টি পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2 জন সহ আওয়ামী লীগের 51, বিএনপির 3 এবং অন্যান্য 8 জন প্রার্থী জয়লাভ করেন। একটি পৌরসভার ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। 234টি পৌরসভার মধ্যে 7 জন মেয়র প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। এদিকে 227টি পৌরসভায় ভোটযুদ্ধ অনুষ্ঠিত হলেও নানা অনিয়মের অভিযোগে নরসিংদীর মাধবদী পৌরসভার নির্বাচন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মুজাহিদ শুভ, সময় সংবাদ। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। গতরাতে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। গোলযোগের কারণে একটি পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। স্থানীয় প্রশাসনের উপর ইসির কোনো নিয়ন্ত্রণ ছিল না একথা অস্বীকার করে তিনি বলেন, সবার সহায়তায় নির্বাচন হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটার, রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিক সহ সকলের সার্বিক সহযোগিতায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হয়েছে। আমরা অনেক অভিযোগ পেয়েছি, বেশিরভাগই বিএনপির কাছ থেকে। এগুলি সবগুলি আমরা আমলে নিব। বেশ কিছুর ওপরে আমরা অ্যাকশন নিয়েছি এবং তার প্রতিফলন আপনারা দেখছেন। এর মধ্যে আমরা বেশ কিছু কেন্দ্র বাতিল করে দিয়েছি, এগুলিতে আবার ভোট হবে। ভোট কেন্দ্র দখল, দুপক্ষের সংঘর্ষ, সহিংসতা ও কিছু কিছু কেন্দ্রে ভোট স্থগিত। তারপরও বেশিরভাগ নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশে ভোট শেষ হয়েছে বলে মনে করেন নির্বাচন পর্যবেক্ষক ও বিশ্লেষকরা। প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর নির্বাচন এবং বিএনপির অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। এই নির্বাচন দেশের রাজনৈতিক হিসেব নিকাশে ভূমিকা রাখবে, পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলও প্রভাব ফেলবে বলে মনে করেন তারা। শাতিলা শারমিনের রিপোর্ট। গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের সবচেয়ে বড় হাতিয়ার ভোট। সেই অধিকার প্রয়োগেই এমন দীর্ঘ লাইন, অনেকটা উৎসবের আমেজ। এই উৎসবে আতঙ্ক ছড়িয়েছে এমন সব সংঘর্ষের ঘটনা। আওয়ামী লীগ, বিএনপি সমর্থকদের সংঘর্ষের পাশাপাশি ছিল একই দলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ছত্রভঙ্গের চেষ্টা অনেক জায়গায় রূপ নিয়েছে ত্রিমুখী সংঘর্ষে।
বিশেষজ্ঞরা বলছেন এসব ঘটনার পরেও এই নির্বাচন বিএনপির জন্য স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসার একটি বড় সুযোগ। বিএনপির জন্য এটা পুনর্জন্মের মতো। বিএনপি একেবারে রাজনীতি থেকে বাইরে পড়ে গিয়েছিল এবং সন্ত্রাসী রাজনীতি করে বিএনপি একেবারে নিজেদের অবস্থান দুর্বল করে ফেলছে। ইতিবাচক বিষয় হচ্ছে যে বিএনপি নির্বাচনের শেষ পর্যন্ত ছিল, নির্বাচন অংশগ্রহণ করেছে। জঙ্গিবাদের বিপক্ষে যদি লড়তে হয় তাহলে নির্বাচনী রাজনীতির বাইরে আর কোনো পথ নাই। আওয়ামী লীগের স্বার্থেই বিএনপিকে মাঠে জায়গা ছাড়া উচিত। আর এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে ধীরে ধীরে নির্বাচনী অনিয়ম কমে আসবে বলে মনে করেন তারা। নির্বাচন কমিশনের আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যকে তারা সাসপেন্ড করেছে, অনেকগুলি জায়গায় তারা ব্যবস্থাও নিয়েছে। সুতরাং এই জায়গাগুলি কিন্তু বাড়বে যদি নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়ার সঙ্গে থাকে। না থাকলে কিন্তু এই জায়গাটা হবে না। অনিয়ম মুক্ত হয়ে গেছে সেটা আমি মনে করি না। তা আমাদের দেশে যে কোনো দলই নির্বাচনে ক্ষমতায় থেকে নির্বাচন করলে কিছু কিছু অনিয়ম তারা করবেই বা করছে এবং করবেই। এই ধরনের একটা স্থানীয় নির্বাচনে সহিংসতা যাতে না হয় তার জন্য আমাদের আরো বেশি সজাগ থাকা উচিত ছিল। রাজনৈতিক দলগুলো যেখানে নির্বাচন অসুবিধা হচ্ছে সেই জায়গাগুলিতে যে নিয়ম আছে, যে বিধি আছে, প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনকে বাধ্য করতো যে এগুলি তদন্ত করে পরবর্তীকালে সিদ্ধান্ত নিতে। নির্বাচন প্রক্রিয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ অর্জন হতো। এই প্রক্রিয়াগুলি যত হতে থাকবে ততই কিন্তু নির্বাচনের উপরে দলের মানে ক্ষমতাসীন দলের প্রভাব তত কিন্তু হ্রাস পেতে থাকবে। কারণ এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই মেকানিজম দাঁড়িয়ে যাবে যে এইগুলি প্রতিহত করার ক্ষেত্রে। শুধু জাতীয় রাজনীতিতে নয়, বিদেশি সমালোচকরাও এই প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে দেখবেন বলে মনে করছেন সাবেক কূটনীতিক। বাংলাদেশে গণতান্ত্রিক এবং নির্বাচনমুখী রাজনীতির একটা আমি বলবো যে দৃষ্টান্ত ইতিবাচক অগ্রগতি, এবং আমার ধারণা আন্তর্জাতিক বন্ধুরা যারা আছেন তারাও এই ইতিবাচক ধারণাটাকেই বাংলাদেশে শক্তিশালী করতে আগ্রহী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকারকে শক্তিশালী না করলে নির্বাচনের সুফল পাবেন না পৌরবাসী, এমন অভিমত স্থানীয় সরকার বিশেষজ্ঞদের। তারা মনে করেন রাজনৈতিক মনোনয়নে নির্বাচিত মেয়র এবং অরাজনৈতিক কাউন্সিলর সংকট সৃষ্টি করবে পৌরসভা পরিচালনায়। শাহলির জয়ের রিপোর্ট। নতুন অভিভাবক পেলেন 233 পৌরসভার বাসিন্দারা। উন্নত নাগরিক সেবার নতুন স্বপ্ন নিয়ে উৎসবমুখর পরিবেশে পৌর নেতা নির্বাচন করলেন তারা। প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচিত হলেন মেয়র। বলা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতেই এই উদ্যোগ। তবে স্থানীয় সরকার নিয়ে যারা কাজ করেন তাদের অনেকেই মনে করেন ফল উল্টো হতে পারে। তাদের আশঙ্কা স্থানীয় সংসদ সদস্যদের মতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে নতুন মেয়রদের জন্য। তারা এসে খালি দেন দরবার তদবির করবেন, বড় নেতাদের পিছনে ঘুরবেন, তাদের ক্লায়েন্ট হিসেবে তারা নিজেদেরকে কাজ করবেন। এখানে তার নিজস্বভাবে কিছু করার বেশি স্কোপ নেই। সুতরাং এখানে যারা আসছেন তারা ঠিক ওইভাবে মেনেই এসছেন। এটা মাননীয় সংসদ সদস্যরা কি কি কাজ করবেন, তাদের দায়িত্ব কি, তারা এটা জানেন। সুতরাং স্থানীয় সরকারের খুঁটিনাটি ব্যাপারে তাদের হস্তক্ষেপ না করাটাই বাঞ্ছনীয় হবে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ মনে করেন স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো কার্যকর ও শক্তিশালী করতে সবার আগে প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার। সিস্টেম যদি ওয়ার্ক করতে গণতান্ত্রিকভাবে বিভিন্ন দল ওখানে থাকতো তখন একটা চ্যালেঞ্জের প্রশ্ন আসতো। এখন যারা নির্বাচিত হচ্ছেন তারা নিজের শক্তিতে কন্টেস্ট করে নির্বাচিত হচ্ছে না, এটা দলের শক্তিতেই শক্তিশালী হয়ে তারা নির্বাচন করছেন। সুতরাং তাদের নিজস্ব বিশেষ কোনো সে থাকবে না। আমাদের কোনো রাজনৈতিক দলের কোনো স্থানীয় সরকার পলিসি নেই। তার মানে তারা যে নতুন একটা ফরম্যাটে কাজ শুরু করতে যাচ্ছে সেটা কিভাবে হবে আমরা কিন্তু বুঝে উঠতে পারছি না। শারমিন মুর্শিদের মত, পৌর মেয়রদের দায়িত্বের পরিধি কতটুকু তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত হওয়া দরকার। চেয়ারম্যানের পদ থেকে মেয়র হয়েছেন, এটা কি প্রমোশন না এটা কি ডিমোশন আমি জানি না। একদিকে মেয়র হচ্ছেন দলীয় নির্বাচিত প্রতিনিধি এবং কমিশন হচ্ছে নির্দলীয় নির্বাচিত প্রতিনিধি। রাজনৈতিক দল মনে করছে যে তারা মেয়র পজিশনটাই যদি ওনারা পেয়ে যান তাহলে পুরো সভাটার উপরে তাদের একটা নিয়ন্ত্রণ থাকবে। কি আসলে কি তাই থাকবে? এখানে কিন্তু দ্বন্দ্ব হবে। স্থানীয় সরকারের দুর্বল ভিত্তিকে সবল করা না গেলে গণতন্ত্র শক্তিশালী হবে না বলে অভিমত বিশেষজ্ঞদের। আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা বড্ড দুর্বল ভিতে আছে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এবার অর্থ বাণিজ্যের নিয়মিত খবর। নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের নামে দেদারসে চশমার রেপ্লিকা ফ্রেম বিক্রি হচ্ছে দেশের পাইকারি ও খুচরা বাজারগুলোতে। তবে জনপ্রিয়তা রয়েছে নন ব্র্যান্ডের তুলনামূলক সস্তা ফ্রেমের চশমাও, যদিও এতে দীর্ঘস্থায়িত্ব ও বিক্রয়োত্তর সেবা থাকে না বলে জানিয়েছেন ক্রেতারা। অবশ্য মানসম্মত ফ্রেম চাইলে কমপক্ষে 2 থেকে 3 হাজার টাকা খরচ করার পরামর্শ বিক্রেতাদের। বিস্তারিত দেখুন এজি মাহমুদের প্রতিবেদনে।
দৃষ্টিশক্তির ত্রুটি এড়াতে উদ্ভাবন হলেও এখন চশমার সানগ্লাসের কদর বেড়েছে ফ্যাশনেবল পণ্য হিসেবে। তাই মানুষের চোখ থেকে চশমা এখন পৌঁছে গেছে বিপণী বিতানের দামি মডেলের চোখেও। আর রাজধানীর পাটুয়াটুলিতে গড়ে উঠেছে নিত্য নতুন বাহারি নকশা ও রঙের চশমার পাইকারি বাজার। চীন আর ভারত থেকে নন ব্র্যান্ডের আমদানি করা এসব চশমার পাইকারি বাজার দর সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 400 টাকা। আর সানগ্লাস বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকায়। দেশের বাজারে বস, পুমা, ডাইওর, রেবন, গুচি ও পলিস সহ বিভিন্ন ব্র্যান্ডের চশমা থাকলেও এগুলোর অধিকাংশই রেপ্লিকা। রেপ্লিকার মডেল নাম্বারগুলা একটা আর অরিজিনালের মডেল নাম্বারগুলো একটা। অরিজিনালটা আপনি যদি নেটে ইন্টারনেটে সার্চ দেন আপনি অরিজিনালটার মডেল নাম্বার পেয়ে যাবেন, রেপ্লিকার কোনো সঠিক নাম্বার পাবেন না। রেটের ভিতরে বোঝা যায় যে এটা নন ব্র্যান্ড আর ব্র্যান্ড। 400-500 টাকায় তো ব্র্যান্ডের জিনিস পাওয়া যাবে না। রাজধানীর খুচরা বিক্রির দোকানগুলোতে তুলনামূলক বেশি দামে বিকোচ্ছে চশমাগুলো, তবে রঙে ঢঙে রয়েছে কিছুটা আলাদা বৈশিষ্ট্য। ফ্রেমটা বৈশিষ্ট্য এটা যে এটা একটা ম্যাগনেট সিস্টেম, যদি আমরা পড়তেছি এটা পরে একটা পিছন থেকে ম্যাগনেট লেগে যায়। এটা যদি আমি এখন জাম করি বা ক্রিকেট খেলি, দৌড়াদৌড়ি করি, তো এটা কোনো সমস্যা হবে না এটার জন্য। চশমা কেনার ক্ষেত্রে দামের তুলনায় ব্যবহারে নতুনত্ব, আরামদায়ক ও টেকসই ফ্রেমকেই প্রাধান্য দিচ্ছেন বেশিরভাগ ক্রেতা। হালকা হয়, নাকে দাগ পড়ে না, পড়লেও ভাঙবে না, ওই টাইপের ব্যবহার করি আর কি, একটু সচরাচর বেশি। মেটাল, প্লাস্টিক সব ধরনের ফ্রেমই ভালো লাগে, যেটা কমফোর্টেবল হয়। চশমা ছাড়াও কন্ট্রাক্ট লেন্সও বিক্রি হচ্ছে এসব দোকানে। স্বচ্ছ লেন্সের দাম 800 থেকে 1000 টাকা, আর রঙিন লেন্স পাওয়া যাচ্ছে 1200 থেকে 1500 টাকার মধ্যে। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তার স্বার্থে 31st নাইট থেকে টানা 6 দিন সন্ধ্যার পর কক্সবাজারে উন্মুক্ত মঞ্চে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে প্রশাসনিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও 31st নাইটকে ঘিরে উত্তাল থাকছে কক্সবাজার। আয়োজন করা হয়েছে টানা 3 দিনের বিচ কার্নিভাল অনুষ্ঠান। এ উপলক্ষে পর্যটকের ঢল নেমেছে সমুদ্র সৈকতের শহরে। আর নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়েছে নানা উদ্যোগ। সুজউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে 31st নাইট মানেই আনন্দ, উল্লাস আর উৎসবে মেতে ওঠা। তবে এবার নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর থেকে উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তারপরও পর্যটকদের কক্সবাজার ভ্রমণে আগ্রহের কোনো কমতি নেই। ইতিমধ্যে কক্সবাজারের 4 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউসগুলোর শতভাগ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। আর পর্যটকদের আকর্ষণ বাড়াতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে অভিজাত হোটেল কর্তৃপক্ষ। প্রোগ্রাম বাতিল করাতে এই ক্ষেত্রে যেমন কোনো প্রভাব পড়ে না, আমাদের রুমগুলা ভরপুর। সরকারিভাবে যে কার্নিভালের আয়োজন, সেটা সত্যি খুবই প্রশংসনীয় উদ্যোগ। আশা করি নিরাপত্তার দিক থেকে কোনো কমতি হবে না আমাদের সব জায়গায়। সন্ধ্যার পর অনুষ্ঠান না হলেও 31 ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি পর্যন্ত 3 দিন ব্যাপী রয়েছে বিচ কার্নিভালের অনুষ্ঠান, যাতে পর্যটকদের আনন্দ দিতে থাকছে নানা ধরনের আয়োজন। প্যারাসেইলিং এবং আমরা একটা আল্ট্রালাইট এয়ারক্রাফট ডিসপ্লে করব, সেটা থাকছে। এছাড়া আমাদের সাথে সাথে দুপুরের পর থেকে কনসার্ট চলতে থাকবে। এবার কক্সবাজারে আগত দেশি বিদেশি পর্যটকরা দিনব্যাপী আনন্দ উপভোগ করতে পারবেন বলে জানালেন পর্যটন মন্ত্রণালয়ের সচিব। অন্যদিকে পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। দিনের বেলা এত বেশি কর্মসূচি থাকবে আমার মনে হয় বাচ্চাদের জন্য, এবং বাইরে থেকেও যারা আসছেন দিনের বেলার কর্মসূচিতে ওনারা যথেষ্ট আনন্দ এবং বিনোদন পাবে। আমাদের বর্তমান জনবল হচ্ছে 133, তার পাশাপাশি আমরা আমাদের ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার থেকে আরো 50 জন, আর চট্টগ্রাম থেকে 20 জন এবং 200 জন ফোর্সের ডেভেলপমেন্ট রাখছে। পাশাপাশি জেলা পুলিশের 300 জনের মতো ফোর্স কাজ করবে। সরকার ঘোষিত পর্যটন বর্ষ 2016 আর 10 লাখ বিদেশি পর্যটককে বাংলাদেশ ভ্রমণে আনার লক্ষ্য নেওয়া হয়েছে এবছর। সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফ করছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দলের জাতীয় স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলী ও যুগ্ম সচিবদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে 20 দলীয় জোটের কিছু নেতৃবৃন্দ দেশনেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সভায় নিম্নে বর্ণিত প্রস্তাবাবলী গৃহীত হয়। 1. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনের অংশ হিসেবে পৌর নির্বাচনে অংশ নিয়েছিল, কিন্তু সরকারের নীল নকশা বাস্তবায়নের কারণে নজিরবিহীন সন্ত্রাস, সহিংসতা, ব্যালট ছিনতাই, বিএনপি নির্বাচনী এজেন্ট প্রার্থীদের উপর হামলা, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষপাতিত্ব
নির্বাচন কমিশনের অযোগ্যতা ও ব্যর্থতার কারণে জনগণ এই নির্বাচনে অবাধে তাদের ভোট দিতে পারেননি। 2, এই নির্বাচনে ব্যাপক সন্ত্রাস, কারচুপি, ভোট ডাকাতি, প্রকাশ্যে ব্যালটে সিল মারা, বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে ভোট গ্রহণ শুরুর প্রথম থেকেই বের করে দেওয়া, নজিরবিহীন সন্ত্রাসী পরিবেশ সৃষ্টির মাধ্যমে ভোটদানে নিরুৎসাহিত করা হয়েছে। নির্বাচনের আগের রাত থেকেই কোনো কোনো কেন্দ্রে সরকারি দল দখল করে ব্যালট বাক্স বোঝাই করেছে। প্রতিপক্ষ প্রার্থীকে ও তার এজেন্টদের আক্রমণ ও হামলা করে আহত করা হয়েছে। এমনকি গণমাধ্যম কর্মীরাও বাদ যাননি। এটিএন নিউজের মহিলা গণমাধ্যম কর্মী, ঠাকুরগাঁও, রাজশাহীতে গণমাধ্যম কর্মীদের মারপিট করা হয়েছে, এমনকি গ্রেফতার পর্যন্ত করা হয়েছে। গণমাধ্যম কর্মীদের ভোটকেন্দ্রে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। 30 ডিসেম্বরের আগে থেকে বিএনপি প্রার্থীদের উপরে হামলা, নির্বাচনী সভায় হামলা, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা অহরহ ঘটেছে। এই ভীতিকর পরিবেশ বিরোধী দলের প্রার্থীদের বিজয়কে নস্যাৎ করে দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বিজয়ী প্রার্থীদের পরাজিত হিসাবে ঘোষণা দেওয়ার জন্য রিটার্নিং অফিসারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় ভাঙচুর ও রিটার্নিং অফিসারকে অবরুদ্ধ করা হয়েছে। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করেছে নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। সরকারের নীল নকশা বাস্তবায়ন করতে তাদের অংশীদার হিসেবে দায়িত্ব পালন করেছে। বিএনপি বারবার সেনা মোতায়েনের দাবি জানালেও সেই দাবির প্রতি কোনো গুরুত্ব দেওয়া হয়নি। সেনাবাহিনী একটি নিরপেক্ষ, দলীয় প্রভাবমুক্ত প্রতিষ্ঠান। দেশের রাজনৈতিক সংস্কৃতির কারণে সেনাবাহিনী ব্যতীত কোনো সন্ত্রাসমুক্ত নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান প্রায় অসম্ভব হওয়ার পরেও এই ব্যবস্থা তারা নেয়নি। নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। অন্যদিকে বর্তমান সরকার কোনো নৈতিক বৈধতা ছাড়াই ক্ষমতায় আছে। 2014 সালের 5 জানুয়ারি ভোটারবিহীন তামাশা নির্বাচন প্রায় সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত সরকার ক্ষমতা দখল করে আছে এবং এখন পর্যন্ত গণতন্ত্রের সকল রীতিনীতিকে উপেক্ষা করে বিরোধী দলের উপর সীমাহীন নির্যাতন চালিয়ে প্রায় একদলীয় শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা করতে চলেছে। রাজধানীর গুলশানের বিএনপি কার্যালয় থেকে পৌর নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন করছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম সেখানে। খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বের নানা দেশে চলছে উৎসবের আয়োজন। আর এই উদযাপনকে নির্বিঘ্ন করতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও লাতিন আমেরিকার দেশগুলোতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। নতুন বছরের মাত্র বাকি কয়েক ঘন্টা। ইংরেজি বছরকে বরণ করে নিতে কোথাও আয়োজনের কমতি নেই। উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে বেশ আগে থেকেই, এখন চলছে শেষ তুলির আঁচড়। উৎসবের রং যেন কোনোভাবেই ফিকে না হয়, সেজন্য এসব আয়োজনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক সহ বড় শহরগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিয়েছে কর্তৃপক্ষ। সেন্ট বার্নার্ডিনোর হামলার পুনরাবৃত্তি ঠেকাতে সজাগ পুরো যুক্তরাষ্ট্র। শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে শহরের বড় সড়কগুলোর পাশাপাশি ছোট গলিতেও আমাদের পুলিশ সদস্যরা ইউনিফর্ম ও সাদা পোশাকে টহল দেবেন। যে কোনো বিস্ফোরক শনাক্ত করতে আমরা উচ্চ প্রযুক্তি ব্যবহার করছি। এছাড়া আকাশপথেও নজরদারি থাকবে। 2015 সালে ভয়াবহ দুটি হামলার ধকল কাটিয়ে জেগে উঠেছে প্যারিস। নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবের অপেক্ষায় নগরবাসী। শহর জুড়ে নিরাপত্তা জোরদার করায় স্বস্তি বোধ করছেন তারা। নিরাপত্তা নিয়ে কোনো ভয় নেই। বছরের প্রথম দিনটি খুবই আনন্দের হবে বলে আশা করছি। যা ঘটেছে তা নিয়ে আর ভাবতে চাই না। এবারের নববর্ষকে ঘিরে খোলা আকাশের নিচে ইউরোপের সবচেয়ে বড় কনসার্টের আয়োজন চলছে জার্মানিতে। প্রায় 10 লাখ মানুষ এতে অংশ নেবেন বলে আশা করছে কর্তৃপক্ষ। নিরাপত্তা নিশ্চিত করতে বড় ব্যাগ, ধাতব বস্তু নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া প্রত্যেককে আলাদা করে পরীক্ষা করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর তোড়জোড় আর সজাগ দৃষ্টি দেখা গেছে যুক্তরাজ্য, বেলজিয়াম সহ ইউরোপের অন্য দেশগুলোতেও। এদিকে নতুন বছরের প্রস্তুতি চলছে সাম্বার দেশ ব্রাজিলেও। অন্যবারের মতো এবারও 31st নাইটে মেতে ওঠার অপেক্ষায় তারা। তবে সবকিছুর আগে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছে কর্তৃপক্ষ। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলার পলাতক 4 আসামি আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে
জামিন আবেদন করলে বিচারক আল আমিন তা নামঞ্জুর করেন। এ 4 আসামির বিরুদ্ধে রানা প্লাজা ভবনের শ্রমিকদের প্রবেশে বাধ্য করার অভিযোগ রয়েছে। গত 21 ডিসেম্বর এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে 1100-এর বেশি মানুষ নিহত ও 2000-এরও বেশি আহত হয়। রানার সহযোগী 4 আসামি তারা পলাতক অবস্থায় ছিলেন। আজকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চায়। রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের বক্তব্য শ্রবণ করেছেন। বক্তব্য শ্রবণ অন্তে আসামিদের জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঢাকা কলেজে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফার্স্ট পে শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে। সম্প্রতি কলেজ মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তুহিন আফরোজ আলম। এখন থেকে ঢাকা কলেজের 22,000 ছাত্র হোস্টেলে বা ঘরে বসেই তাদের মাসিক বেতন ও অন্যান্য ভাতা পরিশোধ করতে পারবে। এজন্য সব ছাত্র একটি ব্যাংক অ্যাকাউন্ট পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে FSIBL এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াশেফ মোহাম্মদ আলী ও শিওর ক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ডক্টর সাদাত খান উপস্থিত ছিলেন। বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান বেঙ্গল রিটেলস লিমিটেড সম্প্রতি ঢাকার বনশ্রীতে তাদের চেইন সেন্টার হ্যাপি মার্টের 6ষ্ঠ শোরুমের যাত্রা শুরু করেছে। নতুন এই শোরুমের উদ্বোধন করেন বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোর্শেদ আলম ও ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন। অন্যান্য আউটলেটগুলো মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা ও মৌচাকে অবস্থিত। দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্লাস্টিক, মেলামাইন, গ্লাসওয়্যার সহ বিভিন্ন ধরনের গৃহস্থলী সামগ্রী ও আসবাবপত্র পাওয়া যাবে নতুন চেইন স্টোর হ্যাপি মার্টে। এরিস্টো ফার্মার 2015 সালের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক MA হাসান উপস্থিত ছিলেন। এ সময় পরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা কোম্পানির ভবিষ্যৎ উন্নয়নের কৌশল নিয়ে আলোচনা করেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে 2000 জন বিপণী প্রতিনিধি আলোচনায় অংশ নেয়। সম্মেলন সফল করতে কর্মীদের কোম্পানির পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হত্যাকাণ্ডের প্রায় 3 বছর পর বিচার কাজ শেষে রায় ঘোষণা করা হবে আজ। গত সোমবার আসামি ও বাদীপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 3 বিচারক সাইদ আহমেদ রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। আসামি পক্ষের আইনজীবী দাবি, সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তবে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রাষ্ট্রপক্ষের আইনজীবী সাদিকুর রহমান। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। লেখক, ব্লগার ও প্রকাশক হত্যাকাণ্ড শুরু হয়েছিল 2004 সালের 27শে ফেব্রুয়ারি লেখক অধ্যাপক হুমায়ুন আজাদের উপর হামলার মধ্য দিয়ে। দীর্ঘ 1 দশক পার হলেও শেষ হয়নি এই মামলার বিচার কাজ। পরবর্তীকালে একে একে কুপিয়ে হত্যা করা হয় রাজীব, অভিজিৎ ও দীপন সহ 6 জন লেখক, ব্লগার ও প্রকাশককে। রাজীব হত্যা মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে এই প্রথম শেষ হতে যাচ্ছে এসব হত্যাকাণ্ডের কোনো একটির বিচার। রাজীব হত্যা মামলার মোট 8 আসামির মধ্যে প্রধান অভিযুক্ত রেদওয়ানুল আজাদ রানা ঘটনার প্রথম থেকে পলাতক। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রাহমানী সহ আটক বাকি 7 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তবে আসামিদের নির্দোষ দাবি করেন তাদের আইনজীবী। 78টা আলামতের কথা বলছেন, সেখানে এই মোটিভ থাবা বাবা সম্বন্ধে কি লিখতেন, কি কারণে অনুপ্রাণিত হয়েছে এরা হত্যা করতে, এই মোটিভটাই নাই। কোর্টে পাঠানোর আগে যে মিডিয়ার সামনে আনা হলো, আমাদের 7টা মোবাইল উদ্ধার করা দেখাচ্ছে 13 তারিখ। সেই মোবাইলগুলো আমাদেরকে 2 তারিখে যখন আমাদের মিডিয়ার সামনে আনছে, সেই সময় তার উদ্ধার দেখাচ্ছে। যুক্তিতর্কের বিষয়ে ক্যামেরার সামনে কিছু না বললেও সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান। 2013 সালের 15ই ফেব্রুয়ারি মিরপুরের পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় রাজীবের বাবা নাজিমউদ্দিন পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। গত 18ই মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। এই মামলায় 55 জন সাক্ষীর মধ্যে 35 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর।
2015 সালে চীনে বৈদেশিক বাণিজ্যের পরিমাণ বেশ ভালো অবস্থায় ছিল। বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে অক্টোবরে চীনের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ বেড়েছে 13.2%। এই সময়টায় ব্যক্তিখাতে বিনিয়োগ, বৈদ্যুতিক সামগ্রী রপ্তানি করে বেশ ভালো আয় হয়েছে চীনের। এদিকে জ্বালানি তেল, সয়াবিন, কপার এবং প্রাকৃতিক গ্যাসের দাম কমায় দেশটির আমদানি খরচ কমেছে উল্লেখযোগ্য হারে। চলতি বছর দেশটি 39,200 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, যা যুক্তরাষ্ট্রের চেয়েও অনেক বেশি। আমদানি রপ্তানিতে সমতার ক্ষেত্রে এখনও শীর্ষ অবস্থানে রয়েছে চীন। বছরের চতুর্থ প্রান্তিকে ভিয়েতনামের প্রবৃদ্ধি হয়েছে 7.01%। ডিসেম্বরে দেশটির বাণিজ্য ঘাটতির পরিমাণ মাত্র 30 কোটি ডলার। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে বাড়ার কারণ হিসেবে শিল্প কারখানায় কার্যক্রম বাড়া এবং রেকর্ড পরিমাণ বিদেশি বিনিয়োগকে দেখছেন বিশ্লেষকরা। এছাড়া অভ্যন্তরীণ বিক্রি বাড়া এবং রপ্তানি বাড়াকেও এর কারণ হিসেবে দেখছেন তারা। রপ্তানিতে গতি ফেরাতে চীন ইউয়ানের মান কমিয়ে দেওয়ার পর মুদ্রানীতিতে পরিবর্তন এনে ভিয়েতনামও 3 দফা কমিয়েছে ডংয়ের মান। সম্প্রতি প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার 6টি গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশের মধ্যে একটি ভিয়েতনাম। যুক্তরাজ্যের ব্যবসা পরিচালনা করছে এমন 7টি বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে 2014 সালে কয়েকশো কোটি ডলারের কর ফাঁকির অভিযোগ উঠেছে। চলতি বছরও কর আদায় লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। যুক্তরাজ্যের উচ্চ কর্পোরেট ট্যাক্স বিড়ম্বনা এখন আর অজানা কিছু নয়। উচ্চ কর এড়াতে এরই মধ্যে অনেক প্রতিষ্ঠান অন্য দেশে তাদের কার্যক্রম স্থানান্তর করতেও বাধ্য হয়েছে। শুধুমাত্র এ কারণেই দেশটিতে ব্যবসা করছে এমন বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অহরহই উঠছে কর ফাঁকির অভিযোগ। এবারে এ তালিকায় নাম লিখালো জেপি মর্গান, ব্যাংক অব আমেরিকা, ডয়েচ ব্যাংক, নমুরা হোল্ডিং, মর্গান স্ট্যানলি, গোল্ডম্যান স্যাক্স এবং ইউবিএস এজি। প্রত্যাশিত মুনাফা অর্জনের পরও ইইউর কর নীতির দুর্বলতার সুযোগে 2014-তে বিশাল অঙ্কের কর ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানগুলো। 2014-তে প্রতিষ্ঠানগুলো 31 বিলিয়ন ডলার আয় করেছে, যেখানে তাদের মুনাফা হয়েছে 5 বিলিয়ন ডলারেরও বেশি। অথচ তারা কর দিয়েছে মাত্র 31 মিলিয়ন ডলার। এসব প্রতিষ্ঠানের মধ্যে কেউ কেউ বলছে ওই বছর লন্ডনে তাদের প্রত্যাশিত মুনাফা হয়নি। আবার অনেকেরই দাবি আগের বছরের লোকসানের সঙ্গে সামঞ্জস্য রাখতেই তারা কর ফাঁকি দিয়েছে। ব্যাংকগুলো সাড়া না পাওয়ায় 2014-র মতো 2015-তেও যুক্তরাজ্যের কর সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। তাই কর্পোরেট কর প্রদানে প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে ব্রিটিশ কর কর্তৃপক্ষ। আর সে লক্ষ্যেই একটি বৈষম্যহীন কর নীতি প্রণয়নে কাজ করছে তারা। যুক্তরাজ্যের কর প্রথা অন্যদের তুলনায় বেশ জটিল। আমরা চাই এমন কর হার নির্ধারণ করতে যেন প্রতিষ্ঠানগুলো কম হোক আর বেশি হোক, অন্তত কর প্রদানে উৎসাহিত হয়। দফায় দফায় বড় অঙ্কের জরিমানা গুনেও প্রতিষ্ঠানগুলো এই অভ্যাস থেকে বের হতে পারছে না। কর ফাঁকির অভিযোগে স্টারবাকস বা ম্যাকডোনাল্ডসের মতো গ্রাহকরা যদি এসব ব্যাংক থেকেও মুখ ফিরিয়ে নেয়, তাহলে হয়তো এই সমস্যার সমাধান হতে পারে। বিভিন্ন দেশি বিদেশি কর্পোরেট প্রতিষ্ঠানের বদৌলতে যুক্তরাজ্যে প্রচুর লোকের কর্মসংস্থান হচ্ছে। আর শুধুমাত্র এ কারণেই কর ফাঁকি দূর করতে কঠোর হতে চাইলেও তা পারছে না দেশটির সরকার। নাজিয়া শাকুর, সময় সংবাদ। বাজেট ঘাটতি কমানোর লক্ষ্যে বিভিন্ন খাতে ব্যয় ও ভর্তুকি কমানো এবং জ্বালানি খাত থেকে অধিক রাজস্ব আয়ের ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এ কারণে 2016 সালের বাজেটে বেশ কিছু পরিবর্তন এনেছে সরকার। মূলত জ্বালানি তেলের দরপতনের কারণেই বাজেটে কাটছাটের ঘোষণা বৃহত্তম তেল রপ্তানিকারক এ দেশটির। এর আগে অক্টোবরে সৌদি আরবকে আইএমএফ আগামী 5 বছর অর্থশূন্য হওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এরপরও জ্বালানি তেলের উত্তোলন কমায়নি দেশটি। 2015 সালে সৌদি আরবের বাজেট ঘাটতি ছিল 9,790 কোটি ডলার, যা দেশটির মোট প্রবৃদ্ধির 15%। 2016 সালে ঘাটতি অন্তত 4,100 কোটি রিয়াল কমিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের। গেল 18 মাস ধরে জ্বালানি তেলের ভয়াবহ দরপতনের কারণে খুচরা ক্রেতা বিক্রেতা পর্যায়ে থেকে তেল রপ্তানিকারক কিংবা ব্যবসায়ী সবার উপরই এর কম বেশি নেতিবাচক প্রভাব বরাবরই খবরের শিরোনাম। আবার জ্বালানি তেলের দরপতনের সুফল ভোগ করছে অনেক দেশ। সব মিলিয়ে বিশ্ব অর্থনীতিতে জ্বালানি তেলের দাম কমার মিশ্র প্রভাব পড়েছে।
সাধারণ মানুষের কাছে জ্বালানি তেলের দরপতন মানে কর দেওয়ার পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি বেশি বেশি খরচ করার সুযোগ পাওয়া, আর খরচ বেড়ে যাওয়া মানে ব্যবসায়ীদের সুদিন। জ্বালানি তেলের দাম কমার সুফল তাই গেল বছরের জুন থেকে বেশ ভালোভাবেই পৌঁছেছে ভোক্তা পর্যায়ে। আর্থিক মন্দার মধ্যেও গত 1.5 বছরে তাই ভোক্তা খরচ বেড়েছে ইউরোপে। জ্বালানি তেল রফতানিকারক দেশ হয়েও শুধু ভোক্তা খরচ বাড়ায় ব্রিটেনের প্রবৃদ্ধি হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি। জ্বালানি তেলের দরপতনে রাজস্ব আয় থেকে বঞ্চিত হলেও সে লোকসান পুষিয়ে দিয়েছে দেশটির ভোক্তা খরচ এবং তেল বহির্ভূত খাত থেকে পাওয়া মুনাফা। আমদানি নির্ভর না হলেও অভ্যন্তরীণ বাজার এবং রফতানিতে অস্থিরতা থাকায় জ্বালানি তেলের দরপতনের সুফল পায়নি চীন। এদিকে আমদানি করা জ্বালানি তেলের ওপরই নির্ভরশীল জাপান। এরপরও মন্দার বছরে জ্বালানি তেলের দরপতন প্রবৃদ্ধির ধারায় খুব একটা ইতিবাচক প্রভাব ফেলেনি দেশটির অর্থনীতিতে। এদিকে জ্বালানি তেলের দাম কমার সুযোগকে কাজে লাগিয়ে এ পণ্যে ভর্তুকি কমিয়ে দিয়েছে ভারত, মিশর, ইন্দোনেশিয়া সহ মধ্য আয়ের অনেক দেশ। তাই গ্রাহক পর্যায়ে কমেনি তেলের দাম। তবে জ্বালানি তেলের মতো নিত্যপণ্যের দরপতনে মূল্য সংকোচন ঝুঁকিতে পড়েছে উন্নত এবং উন্নয়নশীল অনেক দেশ। এসব দেশের মধ্যে ব্রিটেন, জাপান, ইউরোজোন আর যুক্তরাষ্ট্র বারবারই লক্ষ্যমাত্রা অনুযায়ী মূল্যস্ফীতি অর্জনে ব্যর্থ হচ্ছে। এ কারণে মূল্যস্ফীতি অর্জনের ব্যাপারে বেশ সতর্ক অবস্থানে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকগুলো। এদিকে জ্বালানি তেলের দাম কমলেও উত্তোলন কমায়নি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। এ ক্ষতিকে অপূরণীয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। দর্শক, আমরা সকাল থেকে লেনদেন পরিস্থিতি যেমনটা দেখতে পাচ্ছি, তাতে ডিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জের যে প্রধান 3টি সূচক রয়েছে, অর্থাৎ ডিএসসি এক্স ইন্ডেক্স এবং ডিএসসি সরিয়ে সূচক এবং ডিএসসি বাছাই সূচক যে ডিএসসি 30, 3টি সূচকই কিন্তু এখন পর্যন্ত আমরা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করছি। অর্থাৎ সকাল থেকে লেনদেন এখন পর্যন্ত যে অবস্থায় রয়েছে, তাতে প্রথমে ডিএসসি এক্স ইন্ডেক্সের আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি। এখানে প্রায় 0.20% বেড়েছে সূচক এবং সূচকে যোগ হয়েছে 9.50 পয়েন্ট যোগ হয়েছে এবং অবস্থান করছে 4614 পয়েন্টে। এবং ডিএসসি সরিয়ে ভিত্তিক যে সূচক রয়েছে, সেখানেও আমরা আগেই বলেছি ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। এখানে 1.38 পয়েন্ট যোগ হয়ে অবস্থান করছে 1106 পয়েন্টে। এছাড়া ডিএসসি যে 30 ইন্ডেক্স রয়েছে, অর্থাৎ বাছাই যে সূচক রয়েছে, সেখানেও ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এখানে 3.92 পয়েন্ট যোগ হয়ে অবস্থান করছে 1745 পয়েন্টে। এছাড়া লেনদেন যদি আমরা টোটাল টাকার অঙ্কে লেনদেন পরিস্থিতি দেখি, তাহলে এখন পর্যন্ত 3টি সূচক বাড়লেও টাকার অঙ্কে কিন্তু এখনো 100 কোটি টাকার লেনদেন ছাড়ায়নি। অর্থাৎ হাত বদল হওয়া শেয়ারের টাকার অঙ্কে এখন পর্যন্ত অবস্থান করছে 96 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আর যদি আমরা দর বাড়ার কিংবা কমার তালিকা দেখি, তাহলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 105টি প্রতিষ্ঠানের দর বেড়েছে এবং অপরিবর্তিত রয়েছে 73টি প্রতিষ্ঠান। এবং এখন পর্যন্ত দর বাড়ার তালিকায় যে দর কমার তালিকায় যে কোম্পানিগুলো রয়েছে, সেখানে 104টি প্রতিষ্ঠানের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি একই সঙ্গে টপ 20 শেয়ার, অর্থাৎ দাম বাড়ার তালিকায় যে প্রধান 20টি প্রতিষ্ঠান রয়েছে, তাদের নামের তালিকা দেখি, তাহলে প্রথমে যে কোম্পানিটি অবস্থান করছে সেটি হলো সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। এটি তালিকার 1 নম্বরে অবস্থান করছে এবং এটির সর্বশেষ লেনদেন হচ্ছে 59 টাকা 70 পয়সা এবং এখন পর্যন্ত এর সর্বোচ্চ দর 60 টাকা 50 পয়সায় এবং এটি সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে 57 টাকা 90 পয়সায়। এটি গতকাল লেনদেন হয়েছে সর্বশেষ 57 টাকা 50 পয়সায়। তালিকার 2 নম্বরে রয়েছে এমআরডি অয়েল লিমিটেড। এটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 62 টাকা 50 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 63 টাকা 30 পয়সায় এবং এটি সর্বনিম্ন দর 61 টাকা 30 পয়সা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তালিকার 3 নম্বরে রয়েছে এসিআই ফর্মুলা। এটি 192 টাকা 20 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে এবং সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 194 টাকা। এবং তালিকার 4 নম্বরে যদি আমি বলি, তাহলে অলিম্পিক রয়েছে তালিকার 4 নম্বরে। এটি সর্বশেষ লেনদেন হচ্ছে 257 টাকা এবং সর্বোচ্চ দর 259 টাকা। তালিকার 5 নম্বর রয়েছে শাহ ডেনিম। এটি সর্বশেষ লেনদেন আমরা দেখতে পাচ্ছি 41 টাকা এবং সর্বোচ্চ দর এখন পর্যন্ত দেখা যাচ্ছে 41 টাকা 50 পয়সা এবং এটি সর্বনিম্ন লেনদেন হয়েছে 40 টাকা 70 পয়সায়। তালিকার 6 নম্বর হচ্ছে অ্যাটলাস ব্যাংক। এটি সর্বশেষ লেনদেন হচ্ছে 163 টাকা এবং সর্বোচ্চ দর 165 টাকা 30 পয়সায়। এটি সর্বোচ্চ যে দর 165 টাকা 30 পয়সায় উঠেছে এবং সর্বনিম্ন দর এটি 161 টাকা 40 পয়সায়। তালিকার 7 নম্বর রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এটি সর্বোচ্চ দর 141 টাকা
10 পয়সা এবং সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 142 টাকা 40 পয়সা এবং এখন পর্যন্ত এটি সর্বনিম্ন লেনদেন হয়েছে 140 টাকায় এবং তালিকার 8 নম্বর রয়েছে বেক্সিমকো ফার্মা। তো মোটামুটি শেয়ার বাজারে যে সর্বশেষ লেনদেন পরিস্থিতি এমনটি ছিল। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। সারা দেশে পিএসসি পরীক্ষার পাশের হার 98.52 ও জেএসসিতে 92.33%। বই উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সারা দেশে 233টি পৌরসভায় ভোট গ্রহণ শেষে 229টির ফলাফল ঘোষণা। মেয়র পদে আওয়ামী লীগের 180 জন নির্বাচিত, বিএনপির 22 জন বিজয়ী। নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের নামে দেদারসে চশমার রেপ্লিকা ফ্রেম বিক্রি হচ্ছে দেশের পাইকারি ও খুচরা বাজারে, ক্রেতাদের গুনতে হচ্ছে চড়া দাম। এবং কড়াকড়ি আরোপের পরও 31st নাইট উদযাপনে কক্সবাজারে নানা আয়োজন, ঢল নেমেছে পর্যটকদের। খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানাতে দেশে দেশে নানা আয়োজন। এই ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।